তুমি অযথাই সন্দেহ করছো। একরকম দেখতে 7 জন মানুষ পৃথিবীতে আছে, মেঘ আর ওর বাবা একই সাথে আছে। কাকে না কাকে দেখে কি ভাবছো কে জানে। আসমা বেগম দ্বিধায় পড়ে গেলেন। মেঘ বাবাকে জড়িয়ে ধরে বলল, ধন্যবাদ বাবা, আজ বড় বাঁচা বেঁচে গেছি। তুমি কিভাবে এলে এখানে? শফিক আহমেদ বললেন, তোর মা গাড়িতে বসে আমাকে কল দিয়ে বলল শৈবালের জন্য নবনীকে দেখতে যাচ্ছে। শুনে তো আমার মনের ভিতর বিপদ সংকেত বেজে উঠলো। আমি উবার নিয়ে চলে এলাম এখানে। তোর মায়ের বুদ্ধির দৌড় কতটুকু তা তো আমার জানা আছে, তাই বুঝলাম কোনোভাবে যদি তোকে দেখে ফেলে সন্দেহ করে তবে নির্ঘাত আমাকে কল দিবে। মেঘ চিন্তিত হয়ে বলল, বাবা, আমার খুব চিন্তা হয় একটা ব্যাপারে। মা যেদিন শুনবে নবনী ডিভোর্সি, সেদিন কেমন রিয়্যাক্ট করবে। উনি এসব ব্যাপারে কেমন খুঁতখুঁতে তা তো তুমি জানোই। আমি কিন্তু কোনোভাবেই নবনীতাকে হারাতে পারবো না বাবা। মাকে তুমি যেভাবে পারো ম্যানেজ করে নাও। মা ম্যানেজ হয়ে গেলেই আমি নবনীকে বিয়ের কথা বলবো। তুমি না পারলে আমি নবনীকে নিয়ে এই দেশ ছেড়ে চলে যাব দরকার হলে। তবুও কেউ ওকে খোঁচা দিয়ে কথা বলবে, এসব সহ্য করতে পারবো না। শফিক আহমেদ হেসে বললেন। মেঘ হেসে ফেলল বাবাকে জড়িয়ে ধরে। তারপর দুজনেই উবার থেকে নেওয়া গাড়িতে উঠে বাসার পথ ধরল। সবার থেকে বিদায় নিয়ে মাসুমা বেগম আর আসমা বেগম বের হয়ে এলেন। লিফটে দাঁড়িয়ে দুজনে নবনীর ব্যাপারে কথা বলছেন। আসমা বেগম বললেন, মেয়েটাকে আমারও ভালো লেগেছে ভীষণ। ওরা পজিটিভ সাইন দিলে আমরা আগামী শুক্রবারই শৈবাল সৈকতকে নিয়ে এসে পাক্কা কথা বলে যাব। মাসুমা বেগম বললেন, আমি তোমাকে বলছি না, নবনীকে দেখলে তুমি অমত করতে পারবে না। লিফটে দাঁড়িয়ে তামিম সবটা শুনল। তারপর লিফট থেকে বের হয়ে বলল, এক্সকিউজ মি, আপনারা কি 3rd ফ্লোরে থাকা নবনীর কথা বলছেন? মাসুমা বেগম বললেন, হ্যাঁ, আপনি কে? তামিম হেসে বলল, আমি ওর এক্স হাজব্যান্ড। আপনারা অযথাই সময় নষ্ট করছেন। মেয়েটা এতটাও ভালো না। আপনাদের দেখে সম্ভ্রান্ত পরিবারের মানুষ বলেই মনে হচ্ছে, তাই কথাটা বললাম। আপনাদের ছেলেরও নিশ্চয়ই আগে একটা বিয়ে হয়েছে, তা না হলে তো কেউ ডিভোর্সি মেয়েকে অবিবাহিত ছেলের বউ করতে চায় না। মাসুমা বেগম আসমা বেগম দুজনেই ভীষণ চমকে গেলেন তামিমের কথা শুনে। তামিম মুচকি হেসে বলল, আমি জানি আপনারা হয়তো বিশ্বাস করছেন আমাকে। ব্যাপার না, বিল্ডিংয়ের লিফটম্যান, দারোয়ান, কেয়ারটেকার সবাই জানে ব্যাপারটা। ওনাদের জিজ্ঞেস করে নিতে পারেন আপনি। দেরি না করে তামিম মুচকি হাসতে হাসতে অফিসের জন্য চলে গেল। মাসুমা বেগমের মুখ রক্ত শূন্য হয়ে গেল শুনে। আসমা বেগম বললেন, এসব কি মাসুমা? আমার ছেলেটা অবিবাহিত আর তুই কিনা একটা ডিভোর্সি মেয়ের জন্য আমার ছেলের বিয়ের প্রস্তাব নিয়ে এলি। মাসুমা বেগম কি বলবেন খুঁজে পেলেন না। আসমা বেগমকে বাসায় পৌঁছে দিতে ড্রাইভারকে বলে দিয়ে মাসুমা বেগম সিমলার বাসায় চলে গেলেন। সিমলা তার জীবনের সবচেয়ে নিরাপদ স্থান। মাঝে মাঝে মাসুমা বেগম মনে হয় তিনি বুঝি মেঘলার চাইতেও সিমলাকে বেশি ভালোবাসেন। সিমলার বাসায় গিয়ে মাসুমা বেগম ধপ করে বসে পড়ল সোফায়। তারপর বিড়বিড় করে বলল, এত বড় প্রতারণা! ওরা একটা বার বললো না ওদের মেয়ের আগে একটা বিয়ে হয়েছে? সিমলা চা নিয়ে এসে বলল, কার কথা বলছো মামি? মাসুমা বেগম বললেন, নবনীর কথা। সিমলা হেসে ফেলল। শফিক আহমেদ আগেই সিমলাকে বলে রেখেছেন এই ব্যাপারে। শফিক আহমেদ জানতেন এরকম কিছু শুনলে মাসুমা বেগম সিমলার কাছে ছুটে আসবেন পরামর্শ করার জন্য। সিমলা মুচকি হেসে বলল, সে কি মামি, তুমি জানো না? আমি তো ভেবেছি তুমি জেনেছো। আমি বলতে ভুলে গেছি আসলে। তারপর সিমলা মাসুমা বেগমকে নবনীর সম্পর্কে সব কিছু খুলে বললেন। শুনতে শুনতে মাসুমা বেগমের 2 চোখ বারবার অশ্রুতে টইটুম্বুর হয়ে গেল। বুকের ভেতর মুচড়ে উঠল। আসমা বেগমকে কল দিয়ে বললেন, শোনো আপা, নবনীকে তোর ছেলের বউ করার দরকার নেই। ওর ছবি তুই ফোন থেকে ডিলিট করে দে। নবনীকে আমি আমার মেঘের বউ বানাবো। আসমা বেগমকে হতভম্ব অবস্থায় রেখে মাসুমা বেগম ফোন কেটে দিলেন। শীতের আগমনে প্রকৃতিতে শূন্যতা দেখা দিয়েছে। ঝরে পড়ছে গাছের পাতারা। হু হু করে আসা উত্তরের হাওয়া কাঁপিয়ে দিয়ে যায় সকলের শরীর। শীত জানান দিচ্ছে আমি আসছি তোমাদের দুয়ারে। অন্যরকম এক আমেজে মেতে উঠবে সবাই। অফিসে গিয়ে তামিম একেবারে নির্বিকার রইল। নোটিশ দেখতে পেল আগামীকাল জাফলং যাওয়া হবে।
তামিমের ভ্রু কুঁচকে গেল। জাফলং? শুধুমাত্র শফিক আহমেদের বিবাহবার্ষিকী উপলক্ষে? তামিমের মনে সন্দেহ দেখা দিল। চাতকের ন্যায় সিলিংয়ের দিকে তাকিয়ে তামিম ভাবতে লাগলো, রহস্য কি? রহস্য উদ্ঘাটন করতে তামিমের খুব একটা সময় লাগলো না। নবনীর শখ ছিল জাফলং যাবার। প্রায় সময় নবনী বলতো, আমাদের হানিমুনে আমরা জাফলং যাব। বিয়ের পর দিশা, লুবনা তাদের বন্ধুদের সাথে জাফলং গিয়েছিল ঘুরতে। নবনীর সেদিন ভীষণ মন খারাপ ছিল। বার কয়েক তামিমের সামনে বলেছিল, জাফলং জায়গাটা কি ভীষণ সুন্দর, টিভিতে দেখলেই আমার যেতে ইচ্ছে করে। তাহিরা বেগম মুখ বাঁকিয়ে বলেছিলেন, জাফলং যাওয়া আসা থাকার জন্য যে টাকা লাগে, তোর বাপে জীবনে চোখে দেখেছে সেই টাকা একসাথে। ফকিরের মেয়ের স্বপ্ন দেখো না। লজ্জায় অপমানে নুইয়ে গিয়ে নবনী বলেছিল, আমি তো যেতে বলছি না মা, এমনিতেই বলেছিলাম আমার ভীষণ ভালো লাগে। লোবনারা ফেরার পর নবনী ভীষণ আগ্রহ নিয়ে ওদের ঘোরাঘুরির ছবি দেখছিল। তামিমের সামনেই লোবনা নবনীকে বলল, তোমার তো এসব দর্শনীয় জায়গায় যাবার ক্ষমতা হবে না ভাবি, তুমি বরং টিভিতে আমাদের ছবি দেখি মনকে বুঝ দাও। অপমানে নবনীর মুখ কালো হয়ে গিয়েছিল। কাজ আছে বলে নবনী ছুটে রান্নাঘরে চলে গিয়েছিল। তামিমের এখন ভাবতেই হাসি পায়। অথচ লোবনা আর দিশার ট্যুরের সম্পূর্ণ টাকা তামিম নিজেই দিয়েছিল। আর হানিমুন? কখনোই তো তামিম ভাবেনি হানিমুন নিয়ে। যাকে সবাই মিলে সবসময় ডমিনেট করে আসছিল, আজকে সেই মেয়েকে ইমপ্রেস করতেই কিনা একটা অফিসের বস, অফিসের মানুষ সবাইকে নিয়ে যাচ্ছে জাফলং। তামিমের রাগ হলো খুব, নিজের উপর, মায়ের উপর। তবে সবচেয়ে বেশি রাগ হলো নবনীর উপর। এই মেয়েটা কেন সবকিছু নীরবে সহ্য করে গেছে? কেন কোনো প্রতিবাদ করেনি নিতুর মতো? কেন নিতুর মতো সবার কথার দাঁত ভাঙা জবাব দেয়নি? তাহলে তো তামিমের তাকে হারাতে হতো না। নিজের সব ভুল আজ তামিমের চোখে ধরা দিচ্ছে। সেই সাথে মাথা চারা দিয়ে উঠছে রাগ। যেভাবেই হোক নবনীকে চাই তার। যেসব ভুলের জন্য নবনীকে হারিয়েছে, আর একবার নবনীকে ফেলে সব ভুল শুধরে নিবে তামিম। মেঘ নবনীকে টেক্সট করে জিজ্ঞেস করলো, ট্রেনেই যাব তো, ডিসিশন ফাইনাল? নবনী কিছুক্ষণ চুপ করে ভেবে বলল, না, বাসেই যাব। ট্রেনে অন্য সময় যাব, এবার বাসে। মেঘ উৎফুল্ল হয়ে বলল, হানিমুনে যাওয়ার সময় ট্রেনে যাবে? আমরা কিন্তু 1 মাসের নিচে হানিমুনে যাব না, আগেই বলে দিলাম। নবনী ফিক করে হেসে বলল, সবসময় এত বেশি ভেবে নেন কেন আপনি? একটু কম ভাবতে পারেন না এসব নিয়ে? মেঘ দ্বিগুণ উৎসাহ নিয়ে বলল, মোটেই না, আমি ভীষণ এক্সাইটেড এসব নিয়ে। বিয়ে, বাসর, হানিমুন, বেবি প্ল্যানিং, এসবে সব পুরুষের মতো আমারও ভীষণ ইন্টারেস্ট বেবিজান। হয়তো একটু বেশি ইন্টারেস্ট এসবে। নিজের ভালোবাসার মানুষকে পেলে সব পুরুষের মনে হয় আমার মতো মাথা খারাপ অবস্থা হয়ে যায়। নবনী হেসে ফেলল মেঘের কথা শুনে। কাচের দেওয়ালের অপর পাশ হতে মেঘ মুগ্ধ হয়ে তাকিয়ে রইল নবনীর দিকে। নবনী মাথা নিচু করে নিজের কাজে মন দিল। কাজ করতে গিয়ে নবনীর মনে পড়ল, তামিমও নিশ্চয়ই নিতুকে নিয়ে এভাবেই প্ল্যানিং করছে। ভালোবাসার মানুষকে তো তামিমও পেয়েছে। নবনীকে নিয়ে না দেখা, না ভাবার স্বপ্ন হয়তো নিতুকে নিয়েই তামিম ভেবে রেখেছিল। নবনীর মোটেও মন খারাপ হয় না এখন আর তামিম নিতুর কথা ভাবলে। নবনী বরং খুশি হয় এই ভেবে, তামিমের সাথে বিচ্ছেদ হবার কারণেই মেঘের মতো সুন্দর মনের একজন মানুষকে নবনী পেয়েছে। নবনীর মনের একটা সুপ্ত ইচ্ছে, মেঘের সাথে বিয়ে হবার পর নবনী তামিমকে ধন্যবাদ দেবে। 10 মিনিট পর মেঘ ব্যস্ত হয়ে নবনীকে কেবিনে ডাকলো। নবনী যেতেই মেঘ একটা মেইল ওপেন করে পড়ল। নবনী অবাক হলো দেখে, হঠাৎ কি এমন হলো যে নিতু চাকরি ছেড়ে দিল? নিতু মেয়েটাকে নবনীর এমনিতেই ভীষণ ভালো লেগেছে। কি ভীষণ বুদ্ধিমতী একটা মেয়ে। শুধু একটাই ভুল করেছে, সে সঠিক মানুষ চিনতে পারেনি। কিন্তু তাতে কি? নবনীর জন্য তামিম হয়তো সঠিক মানুষ ছিল না, তাই নবনীর চোখে তামিম ভুল মানুষ। কিন্তু নিতুর সাথে তো তেমন কিছু নয়, বরং নিতু আর তামিম মেড ফর ইচ আদার। তাহলে কি এমন হলো যে নিতু চাকরি ছেড়ে দিল? গতকালও তো নিতু অফিসে আসেনি। নবনী নিজের ডেস্কে আসার কিছুক্ষণ পর মেঘের কল এলো। রিসিভ করতেই ওপাশ থেকে নিতুর গলা ভেসে এলো। কোনো ভনিতা ছাড়াই নিতু সালাম দিয়ে বলল, আমি নিতু স্যার, একটু আগে আমি রেজিগনেশন দিয়েছি। আমার পক্ষে আর চাকরিটা করা সম্ভব নয়।
আপনি কি অফিসিয়াল কোনো প্রবলেমের জন্য জব ছেড়ে দিচ্ছেন মিসেস নিতু? এরকম কিছু হলে আমাকে বলুন, আমি ব্যাপারটা দেখব। কোনো প্রবলেম থাকলে তাও সলভ করব। নিতু মলিন হেসে বলল, না স্যার, এরকম কিছুই নয়, বরং আমার দৃঢ় বিশ্বাস আপনার অফিসের মতো ফ্যাসিলিটিস আমি অন্য কোথাও পাবো না। দেন আপনার অন্য কোনো প্রবলেম হলেও বলুন আমাকে। আপনি চাইলে ছুটি নিতে পারেন। কিছুদিন ছুটি কাটান না হয় মিসেস নিতু? নিতু হেসে বলল, স্যার, আমি কিছুতেই আর এই জবটা করতে চাই না। আমার আর হাজবেন্ডের মধ্যকার সম্পর্ক ভেঙে গেছে। আমি আমার জব ছেড়ে দেওয়ার খবরটা বলার জন্যই আপনাকে কল দিইনি স্যার। আমি কল দিয়েছি এইটুকু বলতে চাই, আমি জানি আপনি নবনী ম্যাডামকে ভীষণ ভালোবাসেন। আপনি নিশ্চয়ই ওনার অতীত সম্পর্কেও সবটা জানেন। আমি সেই কালপিট যার কারণে ম্যাডামের সংসার ভেঙে গেল। তবে বিশ্বাস করুন স্যার, আজকের আগে আমি ঘুণাক্ষরেও টের পাইনি তামিমের এক্স ওয়াইফ ছিল, অথবা রিলেশন থাকাকালীনও যদি জানতাম তবে কিছুতেই নিজের হাতে কারো সংসার আমি ভেঙে দিতাম না। অন্ধ ভালোবাসার মোহে পড়ে আমি বিয়ে করে ফেলেছি। গতকাল যখন সব জানলাম আমার মাথায় আকাশ ভেঙে পড়েছে যেন। আমি কিছুতেই বিশ্বাস করতে পারছিলাম না, এই জন্যই জবটা ছেড়ে দেওয়া। আমি স্যার নবনী ম্যাডামের মতো সাহসী নয়, তাই একই অফিসে থেকে তামিমকে সহ্য করার ক্ষমতা আমার নেই। আমি ভীষণ ভীতু স্যার। স্যার, আপনাদের সম্পর্কটা যত শীঘ্রই সম্ভব কাগজে কলমে স্বীকৃতি দিয়ে ফেলুন। তামিম উঠে পড়ে লাগবে ম্যাডামকে আবার নিজের করে নেওয়ার জন্য। গত রাতে ড্রাগস হয়ে তামিম অনেক প্রলাপ বকেছে ম্যাডামকে, আর ওই নরকে যাতে যেতে না হয় স্যার, ওই নরকে ম্যাডামকে যাতে আর নিতে না পারে তামিম। আপনি স্যার একটু সতর্ক থাকবেন। রাখছি স্যার। একদমে সব বলে নিতু ফোন রেখে দিল। মেঘের চোয়াল শক্ত হয়ে গেল ক্রোধে। ইচ্ছে করলো তামিমের টুটি চিপে ধরতে। রেবেকা বেগম চিৎকার করে বরকত সাহেবকে ডেকে বললেন, তোমার মেয়ে এখন ড্রামা কুইন হয়েছে। ড্রামা করার জন্য সংসার ভেঙে এসেছে, এখন আবার চাকরিও ছেড়ে দিয়েছে তোমার মেয়ে। এটা কি নাট্যশালা পেয়েছে নাকি? ও জীবন কি ওর কাছে রঙ্গমঞ্চ? ওর যখন যা মন চাইবে তাই করবে। বরকত সাহেব শান্ত স্বরে বললেন, তোমার কি মাথা খারাপ হয়ে গেছে রেবেকা? ওই কুলাঙ্গারের সাথে একই অফিসে আমার মেয়ে জব করবে, এত কিছু পরেও তুমি কি একটুও বোঝো না? এই ছেলেকে দেখলে আমার মেয়ের মানসিক অবস্থা কেমন হবে? মেয়েটা আজকে এসেছে, ওকে একটু পার্সোনাল স্পেস দাও। আমার মেয়ের একটু নিজেকে সময় দিক। লেখাপড়া যখন দু কলম শিখেছে, তোমার মাথার বোঝা হয়ে থাকবে না আমার মেয়ে। রেবেকা বেগম চেয়ারে হেলান দিয়ে বলল, তোমার মনে আছে আমার ছোট বোনের ডিভোর্সের পর কি হয়েছিল? পুরো সমাজের মানুষ আমার বাবা মাকে ছিছি করত। দোষ কার, সমস্যা কি, কেউ তা জানতে চাইতো না। আমার বোনটাকে যেই দেখতো সেই ব্রোকসকে বলতো, এই মেয়েটা তো ডিভোর্সি। যেন ডিভোর্সি মানে একজন অপরাধী মানুষ। খুন করার চাইতো বড় অপরাধ এটা। তোমার মাও আমাকে সুযোগ পেলে এই নিয়ে কথা শুনিয়ে দিত। আমার বাকি অন্য দুই বোনের শাশুড়িও এরকম ভাবে আমার বোনদের কথা শোনাতেন, অথচ কেউ জানতে চায়নি 6 বছরের সংসার জীবনে আমার বোনটাকে কত যন্ত্রণা সহ্য করতে হয়েছে। সারা অঙ্গে মারের কালশিটে দাগ দেখে আমরা 4 বোন হাউমাউ করে কেঁদেছি। আব্বা আম্মাকেও সেসব জানায়নি। আমার বোনটা কোথাও শান্তি পায়নি। কেউ তাকে একটাবার কোমল স্বরে বলেনি, মন খারাপ করো না, তোমার জন্য আল্লাহ ভালো কিছু রেখেছে। আমার বোনটা আমাদের 3 বোনের কাছে এসে 2 দিন থাকতে পারেনি আমাদের শ্বশুরবাড়ির লোকের ভয়ে। তুমি হয়তো এসব জানতে না, আমিও বিচার দেইনি কখনো এসব নিয়ে, কিন্তু বুকের ভেতর সে যন্ত্রণা আজও রয়ে গেছে। সবার এত অপমান অবহেলা সহ্য করতে না পেরে আমার রেনু, আমার ছোট বোন, আমার আদরের পুতুলটা গলায় দড়ি দিল। আমার বোনের মৃত্যুতেও এই সমাজের মানুষের কথা শোনানোর বন্ধ হলো না। আমরা 3 বোনই পান থেকে চুন খসলেই শুনতাম সবাই বলছে বোনের মতোই অবস্থা হবে, এদের সংসারী মেয়ে না। এরা এরকম হলে কি আর ছোট বোন সংসার ছেড়ে আসতো? কত বড় পাপ করছে কে জানে। তা না হলে কি এমনি এমনি গলায় দড়ি দেয়? তোমার বাবা মাও শিক্ষিত ছিল, তোমাদের ফ্যামিলির ব্যাকগ্রাউন্ডও ভালো ছিল। আমার বাকি 3 বোনের শ্বশুরবাড়ির মানুষও শিক্ষিত, অথচ সবাই সুযোগ পেলেই আমাদের এই দুর্বল জায়গায় আঘাত দিতে ছাড়তো না। সেই থেকে আমার ভীষণ ভয়। আমি এই শব্দটাকে ভয় পাই। আমার মেয়ের কপাল
পড়লে একদিকে অন্যদিকে বড় মেয়েটাকেও আজীবন এই খোঁটা শুনতে হবে। তুমি পুরুষ মানুষ, তোমাকে এসব আচরণ কাটবে না, কিন্তু ক্ষত বিক্ষত করে দিবে আমাকে। আমার নিতেও শান্তি পাবে না। যেদিকে তাকাবে সেদিকেই দেখবে সবাই নাক ছিটাচ্ছে ওকে ডিভোর্সি বলে। আমাকে তোমাদের খারাপ মনে হতে পারে, কিন্তু এটাই বাস্তবতা। একে তোমরা কিছুতেই অস্বীকার করতে পারবে না। মাঝখান থেকে আমার মেয়ে মানসিক আঘাতে শেষ হয়ে যাবে। নিতু চুপ করে রইল। মা যা বলেছে তার কোনোটাই মিথ্যে নয়। এই সমাজ বড়ই নিষ্ঠুর, তাই বলে কি সমাজের চোখ রাঙানির ভয়ে নিতু এরকম অন্যায়, অপমান, প্রতারণা সহ্য করে ফিরে যাবে? কিছুতেই না। রাতে খাবার টেবিলে বসে শফিক আহমেদ মাসুমা বেগমকে বললেন, এবার তো জানালে না তুমি কি গিফট চাও? মেঘ সাই দিয়ে বলল, হ্যাঁ মা, অন্যবার তো আগে থেকেই বলতে থাকো তোমার কি গিফট লাগবে। মেঘলা মুরগির রান চিবুতে চিবুতে বলল, মনে হয় মায়ের সব চাওয়া ফুলফিল হয়ে গেছে, তাই চাওয়ার মতো কিছু পাচ্ছে না। মা, তুমি এইবার অন্তত বাবা আর ভাইকে বলো যে মেঘলার জন্য একটা বর চাই এবার। ধরো যদি তোমার বিবাহবার্ষিকীর দিনে আমারও এঙ্গেজমেন্টটা হয়ে যায়, তাহলে ভীষণ ভালো হবে না ব্যাপারটা? মেঘ বোনের মাথায় চাটি মেরে বলল, অসম্ভব, আমি বড়, তাই আগে আমার বিয়ে হবে। তুই আগে আমার থেকে এই পর্যন্ত যত টাকা মেরে খেয়েছিস তার বদলে আমার বউয়ের সেবা যত্ন করে তা সুদে আসলে শোধ করবি, তারপর তোর বিয়ে। মাসুমা বেগম চুপ করে রইলেন, তারপর থমথমে স্বরে বললেন, আমি যা চাইবার আমাদের বিবাহবার্ষিকীর অনুষ্ঠানে সবার সামনে চাইবো, মেঘের কাছে চাইবো। শুধু বলতে পারো এটাই আমার জীবনের ছেলের কাছে শেষ কিছু চাওয়া। মা হিসেবে আমি যদি কোনো দায়িত্ব পালন করে থাকি ওর, অথবা আমার প্রতি ওর কোনো দায় থাকে, তাহলে সেটা যেন মেঘ আমার ইচ্ছেটা পূরণ করার মাধ্যমে পরিশোধ করে থাকে। সবাইকে হতভম্ব অবস্থায় রেখে মাসুমা বেগম টেবিল থেকে উঠে গেলেন। পেছনে রেখে গেলেন চিন্তিত 3 জোড়া চোখ। ছোটবেলা থেকেই মেঘ সিরিয়াস টাইপের মানুষ। লেখাপড়া, মিউজিক, অফিস সব কিছুতেই নিজের সিরিয়াসনেস দেখিয়েছে। ছেলের এই গুণের জন্যই শফিক আহমেদ ছেলের উপর ভীষণ সন্তুষ্ট। তিনি এটুকু বিশ্বাস করেন তার ছেলে অন্তত ভুল কিছু করবে না। ভালোবাসার ক্ষেত্রেও যে মেঘ ভীষণ সিরিয়াস হবে তা শফিক আহমেদের কাছে অজানা নয়। সারা রাত শফিক আহমেদ ভেবে ভেবে অস্থির হয়ে গেছেন মাসুমা বেগম কি এমন চাইতে পারে ছেলের কাছে। স্ত্রীকে তিনি চেনেন, চঞ্চল অস্থির স্বভাবের, ভীষণ নরম মনের মহিলা তিনি। কখনো স্বামীর কাছে এমন আবদার করেননি যা অশোভন অথবা যা চাইলে শফিক আহমেদ দিতে পারবেন না। সবার সাথে সহজে মিশে যাবার এক অদ্ভুত ক্ষমতা মাসুমা বেগমের আছে। স্বচ্ছ কাচের ন্যায় একটা মন আছে তার। যে কারো বিপদের খবর শুনলে মাসুমা বেগম অস্থির হয়ে পড়েন। নিজের অ্যাকাউন্টের সব টাকা অসহায় গরিব এতিমের পিছনে ব্যয় করতে কখনো 2 বার ভাবেন না। শফিক আহমেদের ভীষণ ভয় হলো স্ত্রীর এরকম সিরিয়াস টাইপ কথা শুনে। সবার সামনে যদি তিনি এমন কিছু চেয়ে বসেন যা ছেলের পক্ষে অসম্ভব, তখন শফিক আহমেদ কাকে সামলাবেন? আর ভাবতে পারছেন না তিনি। বিছানা থেকে উঠে গিয়ে অজু করে তাহাজ্জুদ নামাজে দাঁড়িয়ে গেলেন। খোদার দরবারে দুহাত তুলে কেঁদে বললেন, সব কিছু তুমি সহজ করে দাও আল্লাহ। ছেলের আর ছেলের মায়ের মধ্যে যেন কোনো ঝামেলা না হয়। তুমি তো সর্বোত্তম ফয়সালাকারী। আজকের দিনটি অন্য দিনের মতো রঙিন মনে হচ্ছে না মেঘের। কেমন গুমুট ভাব যেন চারিদিকে। মন খারাপ করা রোদ উঠেছে মেঘের মনকে আরো বিক্ষিপ্ত করে দিতে। মেঘ বের হয়ে নিচে গিয়ে দেখে ইতিমধ্যে আত্মীয়রা সবাই এসে হাজির হয়েছে। চাচাতো, মামাতো, খালাতো, ফুপাতো ভাই বোন সবাই এসে হাজির। চাচি, মামি, খালা, ফুপুরা সবাই মিলে ছড়িয়ে ছিটিয়ে বসে আছে। সবাই আড্ডায় ব্যস্ত। কেউ চা খাচ্ছে, কারো হাতে কফির মগ, কেউ লাস্সি, কেউ শরবত, কেউ সোফায় গুটিসুটি মেরে বসে আছে, কেউ বা চিত হয়ে শুয়ে আছে, কেউ ফ্লোরে শুয়ে সোফায় পা তুলে রেখেছে। একদল ব্যস্ত সেলফি তোলায়। শফিক আহমেদ আর মাসুমা বেগমের বিবাহ বার্ষিকীর জন্য সবাই মুখিয়ে থাকে, কেননা প্রতি বছর এটাই হয় সবার মিলন মেলা। মেঘ চারিদিকে তাকিয়ে শিমলাকে খুঁজল। সবাই এসে হাজির শিমলা ছাড়া।
মেঘের কেমন যেন বুকের ভেতর চিনচিন করে উঠল শৈবালকে দেখে। অন্য সময় হলে মেঘ নিচে গিয়ে ঝাঁপিয়ে পড়তো দলের মধ্যিখানে। মেঘকে দেখে কয়েকজন হৈ হৈ করে ছুটে এলো। মেঘ মুখে কৃত্রিম হাসি ফুটিয়ে সবার সাথে কুশল বিনিময় করল। শৈবাল এগিয়ে গিয়ে মেঘকে জড়িয়ে ধরে বলল, কিরে, আমাকে ইগনোর করছিস মনে হচ্ছে। মেঘ হেসে বলল, না, ইগনোর কোথায়? কেমন আছিস? চাকরি কেমন চলে? শৈবাল ফিসফিস করে বলল, মামা, কাহিনী তো ঘটে গেছে ওইখানে, তোর সাথে দেখা করলো আমার জন্য মনে কর একেবারে ফর্জ হয়ে গেছে। আমি তো মামা ঝামেলায় জড়িয়ে গেছি, একবারে ছেঁড়া বেড়া অবস্থা। আম্মা তো গতকাল সকালে ছোট আম্মারে নিয়ে গিয়ে একটা মেয়ে দেখে আসছে। মেয়ের ছবি এনে আমারে দেখাইলো। প্রথমে আম্মা রাজি হয়নি মেয়ে ডিভোর্স শুনে, পরে কি হলো কে জানে, আম্মা এখন ওই মেয়ের সাথেই নাকি আমার বিয়ে দিব। কিন্তু কাহিনী হলো গিয়ে আমি তো আর একজনকে ভালোবাসি। মনে কর আমার এই যে দিল আছে না, দিলের পুরোটা আমি তারে দিয়ে দিছি। এখন তো আমারে বাঁচা, আমার মুশকিলের আসান মামা তুই শুধু। মেঘের মুখ 200 ওয়াটের লাইটের মতো উজ্জ্বল হয়ে গেল। শৈবালের অন্য মেয়ে পছন্দ আছে শুনে। শৈবালকে জড়িয়ে ধরে বলল,